Most welcome everyone to English Foundation Stone. তো আজকে আমরা এক নাম্বার যে ভিডিওটা করেছিলাম বাংলা এবং ইংরেজি বাক্য আমরা কিভাবে গঠন করব সেই এক নাম্বার ভিডিওর আলোকে আজকে আমরা আরেকটা নতুন ভিডিও করার জন্য দাঁড়িয়েছি। কারণ হয়তোবা আপনারা অনেকে নাও বুঝতে পারেন, এবং যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে আমি আবার এক নাম্বার ভিডিও নিয়ে পুনরালোচনা করে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আমার বাংলা বাক্য গঠন করার নিয়ম কি, ইংরেজি বাক্য গঠন করার নিয়ম কি। আমরা যদি বুঝতে পারি যে বাংলা বাক্যটা কিভাবে গঠন করা হয় এবং ইংরেজি বাক্য কিভাবে গঠন করা হয়, তাহলে আমরা অনায়াসে ইংরেজি বাক্য গঠন এবং লেখা এবং বলা দুটাই আমরা কিন্তু পারবো। তবে এই মৌলিক বিষয়টার প্রতি সবার একটু নজর থাকতে হবে। হয়তোবা জিনিসটা মনে হবে কোনো ধরনের কৌতুক করা, আসলে আমিও বলবো কৌতুকের মাধ্যমে, গল্পের মাধ্যমে এই জিনিসটাকে আমাদের কি নিজের মগজের মধ্যে ধারণ করা। এটা কি হলো? এটা হলো বাংলা বাক্যটা হলো বাঙালি পরিবারে ভাত খেতে বসার নিয়ম। বাঙালি পরিবারে ভাত খেতে বসার নিয়ম কেমন? বাঙালি অতিথিপরায়ণ জাতি। তো বাঙালি পরিবারে যখন ভাত দেওয়া হয় ডাইনিং টেবিলে, প্রথমে ঘরের কর্তা বাবাকে ভাত দেওয়া হয়। আমি কিন্তু বোর্ডে ঠিক ওইভাবেই আমি ডায়াগ্রামটা এঁকেছি এবং সাথে আরও দুইটা ডায়াগ্রাম আমি দেব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বাঙালি যেহেতু অতিথিপরায়ণ জাতি, বাবাকে প্রথম ভাত দেওয়া হয় ঘরের কর্তা সাবজেক্ট। তাহলে বাবা হলেন আমাদেরকে এই বাবা মা ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন এবং অতিরিক্ত অংশকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করব। তাহলে বাবা হলো ঘরের কর্তা সাবজেক্ট, প্রথমে বাদ দেওয়া হলো, প্রথম চেয়ারটাতে বাবাকে বাদ দেওয়া হলো। পাশের চেয়ারগুলোতে আমাদের যেহেতু আমরা অতিথিপরায়ণ জাতি, আমাদের ঘরে যে মেহমানরা আসছেন, অতিথি আসছেন, গেস্ট আসছেন, ওনাদেরকে ভাত খেতে বসতে দেওয়া হয়। তখন ঘরের সন্তান সন্ততি ছেলেমেয়েরা একটু আবদার করে বলে, আমি মামার কাছে, মামার পাশে, মামির পাশে, চাচার পাশে, জেঠার পাশে, কাকার কাছে, ভাইয়ার কাছে আমি ভাত খেতে বসবো, আমি ভাইয়ার পাশে বসবো। তখন ওখানে ওই ঘরের সন্তান সন্ততিরা বসে। হলো কি অবজেক্ট। আর বাবার পাশে বসছেন অতিথিরা, মেহমান, বাক্যের অতিরিক্ত অংশ বা এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। তার পাশে বসলে কি অবজেক্ট, কর্ম। ঘরের ছেলে মেয়ে হলো কর্ম। এবং মা এই লোকগুলাকে ভাত দেওয়ার পরে সবার শেষে মা ভাত খেতে বসছেন। মা হলেন ভার্ভ মানে ক্রিয়া। তাহলে আমি কি বললাম এখানে? বাবা হলেন ঘরের কর্তা সাবজেক্ট। মেহমান যারা আসবেন বাবার পাশে ভাত খেতে বসবেন বাঙালি পরিবারে, বাংলা বাক্যের মধ্যে ভাত খেতে বসবেন, ওনারা হলেন বাক্যের অতিরিক্ত অংশ, দ্যাট ইজ এক্সটেনশন অফ এ বেঙ্গলি সেন্টেন্স। এরপরে আবদার করে ঘরের ছেলেমেয়েরা অতিথি যারা আসছেন, মেহমান যারা আসছেন, গেস্ট যারা আসছেন, তাদের পাশে আবদার করে, আনন্দ করে তাদের পাশেই ভাত খেতে বসবেন। এরপরে মা সবাইকে ভাত দেওয়ার পরে সবার শেষে মা ভাত খাবেন। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি কিনা একটু দেখি, আপনারা চেষ্টা করুন বুঝার জন্য। আমি এখানে লিখেছি বাংলা ও ইংরেজি বাক্য গঠনের প্রাথমিক নিয়ম, বেসিক রুলস অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। এই বাবাকে প্রথমে ভাত দেওয়া হয়েছে, এটা একটা ডাইনিং টেবিল মনে করেন। এটা আমি এখানে লিখেছি বাংলা বাক্য, অর্থাৎ দ্যাট ইজ বাংলা বাক্যের ক্ষেত্রে আর কি। এটা একটা ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলের মধ্যে প্রথমে কর্তা বাবা সাবজেক্ট, এখানে আমি লিখেছি অনুভব, দ্যাট ইজ আমার নাতির নাম লিখেছি অনুভব। সে সাবজেক্ট, ঘরের কর্তা, তাকে আগে বাদ দেওয়া হলো। এখন অতিথি আসছে ঘরের মধ্যে, বাক্যের অতিরিক্ত অংশ এক্সটেনশন বাংলা বাক্যে। প্রতিদিন মাঠে ওনারা কিন্তু অতিথি, গেস্ট। তাহলে সাবজেক্টের পরে বাক্যের অতিরিক্ত অংশ, অতিথি, মেহমান, গেস্ট যাই বলি না কেন তারা বসবে। তো এরপর আসছে কর্ম, ছেলে মেয়ে, যাকে বলে হয় আমরা ইংরেজিতে বলি অবজেক্ট বলি ক্রিকেট। অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট, অবজেক্ট ছেলে মেয়ে। অর্থাৎ অতিথির পাশে ছেলে মেয়েরা বসলো, ক্রিকেট। সবাইকে বাদ দেওয়া হয়ে গেল,
ক্রিয়া মা, সবার শেষে ভাত খেতে বসছেন, ক্রিয়া মা, ভার্ব খেলে, ভার্ব খেলে। এখানে একটা জিনিস আছে, আমি কিন্তু টেন্সের মধ্যে ক্রিয়ার শেষে চিহ্ন দেখে টেন্সটা চেনার কথা আমরা বলেছিলাম। তো এখানে কি হলো, বাঙালি পরিবারে প্রথমে বাবাকে বাদ দেওয়া হলো, তারপর বাবার পাশে মেহমান আসছেন, মেহমানকে বাদ দেওয়া হলো, অতিথিপরায়ণ জাতি আমরা। তারপর আবদার করে ঘরের ছেলেমেয়েরা অতিথির পাশে ভাত খেতে বসলো। এরপরে মা সবাইকে ভাত দেওয়ার পরে মা সবার শেষে ভাত খেতে বসলেন। তাহলে দেখেন, অনুভব সাবজেক্ট কর্তা বসছে, প্রতিদিন মাঠে অতিথিরা বসছেন, ক্রিকেট কর্ম অবজেক্ট দ্যাট ইজ অনুভবের ছেলে কর্ম অবজেক্ট বসছে, খেলে মা ক্রিয়া সবার শেষে ভাত খেতে বসছে। কিন্তু ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমাদের এখানে একটু আমাদেরকে পরিবর্তন করতে হবে। ইংরেজরা কিন্তু ইংরেজ পরিবারের মধ্যে সাহেব বেগমকে ছাড়া ভাত খান না, সাহেব বেগমকে ছাড়া ভাত খান না, এবং বেগমের পাশে বসবে ওই ঘরের সন্তান সন্ততি ছেলেমেয়েরা। আচ্ছা, সবার শেষে কিন্তু মেহমানকে বাদ দেওয়া হয়, গেস্টকে বাদ দেওয়া হয়। আদৌ ইংরেজ পরিবারে এরকম কোনো প্রথা আছে কিনা আমার জানা নেই, যেহেতু আমি কোনো বিদেশে গিয়ে কোনো ইংরেজ পরিবারে আমার কখনো কোনো খাওয়া দাওয়া হয়নি। তাহলে কি বললাম, আমাদের বাঙালি পরিবারে ভাত খেতে বসার নিয়ম হলো, প্রথমে সাবজেক্ট বাবাকে বাদ দেওয়া হবে, তারপর আমরা অতিথিপরায়ণ জাতি হিসাবে মেহমানকে বাবার পাশে বসতে দেওয়া হবে। ঘরের ছেলেমেয়েরা আবদার করে মামা মামি চাচা চাচি ওনাদের পাশে আনন্দ করে ভাত খেতে বসবে। এরপরে মা সবাইকে ভাত দেওয়ার পরে মা সবার শেষে ভাত খেতে বসবেন। তাই এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে। কিন্তু আমি ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে বললাম কি, যে সাহেব বেগমকে ছাড়া ভাত খাবেন না। তাই আমরা কি করছি, আমরা ইংরেজি বাক্যের জন্য এই সাবজেক্ট সাহেব বসছেন বাবা, দ্যাট ইজ অনুভব। এখানে এই খেলে মা, মা ক্রিয়া, ক্রিয়া ভাত, বেগম মা সাহেবের পাশে চলে আসছেন, বাবার পাশে চলে আসছেন। মা তার ছেলেকে ছাড়া আবার কিন্তু ভাত খাবেন না, তাই মার পাশে বসছে ছেলে মেয়েরা, অর্থাৎ অবজেক্ট কর্ম। সবার শেষে মেহমান অতিথিদেরকে ভাত দেওয়া হচ্ছে, সবার শেষে মেহমান বাক্যের অতিরিক্ত অংশ, মেহমান অতিথি এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইজ এই মেহমান সবার শেষে চলে গেছে, ভার্ব মা সাহেবের পাশে এসে বসছেন, অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে। তো এটাকে আমরা গল্পের আকারে আমরা তাই এইভাবে বললাম, বাঙালি পরিবারে ভাত খেতে বসার নিয়ম হলো, বাঙালি যেহেতু অতিথিপরায়ণ জাতি, বাবার পাশে ঘরে মেহমান আসলে ওনাদেরকে ভাত দেওয়া হবে। এরপর আবদার করে ঘরের ছেলেমেয়েরা মেহমানদের পাশে ভাত খেতে বসবে। মা সবাইকে ভাত দেওয়ার পরে ভাত পরিবেশন করে সবার শেষে মা ভাত খেতে বসবেন। অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে, অনুভব সাবজেক্ট, অনুভব আমার সাবজেক্ট, প্রতিদিন মাঠে মেহমান আসছেন, ক্রিকেট অবজেক্ট কর্ম, খেলে মা ভার্ব। এখন আমরা এই সাবজেক্ট অবজেক্ট আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যদি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করি, কে খেলে, অনুভব খেলে, সাবজেক্ট পেয়ে যাব। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করি, এগুলো কিন্তু আপনারা জানেন, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাব, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে আমরা বুঝে গেলাম যে বাঙালি পরিবারে বাংলা বাক্য গঠন করার নিয়ম অনুসারে শব্দগুলোকে সাজাতে হবে বাঙালি পরিবারের ডাইনিং টেবিলের ভাত খেতে বসার নিয়ম অনুসারে। আর ইংরেজ পরিবারের বাক্য গঠন, ইংরেজি বাক্য গঠনটা হলো ইংরেজ পরিবারের ডাইনিং টেবিলে ভাত খেতে বসার নিয়মের মতো। অর্থাৎ এখানে একটু মনে রাখতে হবে, সাহেব বেগমকে ছাড়া ভাত খাবেন না। তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসবে বেগম, বেগমের পাশে ছেলে মেয়ে বসবে, সবার শেষে অতিথিকে ভাত দেওয়া হয়। তাহলে আমরা এই ইংরেজিটাকে আমরা একটু সাজিয়ে নিই। আমরা কিভাবে সাজাবো? তাহলে আমি আমার বাংলা বাক্যে সাবজেক্ট অনুভব আছে, আমি ইংরেজি বাক্যে সাবজেক্ট অনুভব লিখলাম। ইংরেজি বাক্যে অনুভব সাবজেক্ট লিখলাম, অনুভব। এখন অনুভব সাবজেক্ট, অনুভবের পাশে কি এসে যাবে? এই ক্রিয়া এসে যাবে। এই ক্রিয়াটা অনুভবের পাশে এসে যাবে, ভার্ব এসে যাবে। তাহলে খেলা করা ইংরেজি প্লে। এখানে যেহেতু অনুভব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে প্লেস হবে। অনুভব প্লেস,
এখন মার পাশে বসছে কি ছেলে মেয়ে, ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। সবার শেষে মেহমানকে ভাত দেওয়া হচ্ছে কি ওই প্রতিদিন মাঠে, এই সবার শেষে মেহমানকে এখানে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, বুঝেন? তাহলে কি হবে? অনুভব প্লেস ক্রিকেট এভরিডে, প্রতিদিন, এগুলো আপনারা জানেন। তারপর আমি আবার 1 নম্বর ভিডিওটা আপনাদের জন্য রিভিউ করতেছি এবং আবার পুনরালোচনা করে বোঝানোর চেষ্টা করছি। অনুভব প্লেস ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড, মাঠে, ইন দ্য ফিল্ড, হ্যাঁ, FIELD, ফিল্ড শেষ। হ্যাঁ, অনুভব প্লেস ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড। তার আমার এটা হলো আমার বেসিক একটা সেন্টেন্স বানানোর জন্য একটা স্ট্রাকচার। এখন এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বলা হয়েছে। তো আমরা দেখুন এই বাক্যটাকে আমরা কিভাবে প্রশ্নবোধক করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তর করব ইংরেজিতে, নেগেটিভে কিভাবে রূপান্তর করব এবং নেগেটিভ ইন্টারোগেটিভে কিভাবে আমরা রূপান্তর করব, আমরা টেন্সের মধ্যে যাবতীয় বিষয় খুব পরিষ্কার করে বলেছি। যারা টেন্সের ভিডিওগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে দেখে যাচ্ছেন ওনারা হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন, আর যারা দেখেননি এখনো ওনাদের জন্য আমি আবার কিভাবে আপনি ভিডিও চ্যানেলটির মাধ্যমে এগিয়ে গিয়ে আপনি ইংরেজিটা শিখবেন। তাহলে এখন আমরা আসি, অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে। অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে না, এই বাংলা বাক্য বাঙালি পরিবারে ভাত খেতে বসার নিয়ম, ইংরেজি বাক্য ইংরেজ পরিবারে ভাত খেতে বসার নিয়ম। আমি এই জিনিসটা একটু মুছে নিচ্ছি আপনাদের বোঝার জন্য। তাহলে আমি কি করব? এখন নেগেটিভ করব। তো আমার তো অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য আমার অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অ্যান্ড ডাস। ডাস ডাস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, বাকিগুলোর জন্য আমার কি হবে? ডু হবে। তাহলে অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে না, তাহলে কি হবে? অনুভব, এই শুধু এখানে একটা ডাস নট বসিয়ে দেব, ডাস নট। তখন কিন্তু যেহেতু ডাস হয়ে গেছে তখন কি প্লে হয়ে যাবে, এই এসটা ডাজের সাথে এসে গেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। আর বাকিটা সব আমার ঠিক আছে। এই হলো আমার ইংরেজি নেগেটিভ সেন্টেন্স। এখন তাকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব? ইন্টারোগেটিভ করার নিয়ম হলো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কি হবে? ডাজ অনুভব, ডাজ অনুভব, ওই ডাজ যেহেতু আসছে আমার প্লে প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড হয়ে গেল। এখন আমরা তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এটা আমি শর্ট ফর্মে, নেগেটিভ ইন্টারোগেটিভটা আমি এখানে শর্ট ফর্মে এবং দুইটাকে আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনে রাখবেন। তাহলে কি হবে? ডাজেন্ট অনুভব, যদি আপনি শর্ট ফর্মে যদি লিখেন ডাজেন্ট অনুভব প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড হয়ে গেল। তাহলে এটা কি? প্রশ্নবোধক, এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তাকে আমরা আরেকটা উপায়ে লিখতে পারি। যদি নাউন হয়, সাবজেক্ট যদি নাউন হয় আলাদা করে লিখলে নট কোথায় বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তখন কোথায় বসবে, এটাও কিন্তু আমরা কিন্তু টেন্সের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করে আসছি। আপনারা একটু টেন্সটা দেখবেন, 1 নাম্বার ভিডিওটা ভালো করে দেখবেন এবং আজকের এই ভিডিওটা একটু নিজে বসে বোঝার চেষ্টা করুন। কিন্তু মুখস্থ করার এখানে আসলে কিন্তু কিছুই নাই, এগুলো বুঝে নিজে নিজে তৈরি করতে হবে। আর এর সাথে শুধু আপনি মুখস্থ করবেন ভোকাবুলারিজগুলো, ভোক্যাবটা আপনাকে মুখস্থ করতে হবে ভালো ইংরেজি বলার জন্য, লেখার জন্য। তাহলে আমরা এখানে এটাকে এটা হলো অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে, এটা হলো অনুভব প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে না, নেগেটিভ সেন্টেন্স। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাজ অনুভব প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড। হ্যাঁ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনার কিও আছে নাও আছে, ডাজেন্ট অনুভব প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড। এখানে এস প্লেসের এসটা ডাজ হওয়াতে এটা এস ফ্রি হয়ে গেছে। এখন আমরা যদি তাকে ব্যাঙে যদি লিখি, অর্থাৎ আমরা শর্ট ফর্মে না লিখে নেগেটিভ ইন্টারোগেটিভের প্রোনাউন যদি হয়
তখন নটটা বসবে প্রনাউনের পরে, দ্যাট ইজ সাবজেক্টের পরে। আর যদি নাউন যদি হয় তাহলে নটটা বসবে নাউনের আগে। তাহলে কি হবে? ডাস নট অনুভব, অনুভব এই প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড, নোট অফ ইন্টারোগেশন। আর যদি এটা যদি প্রনাউন হতো, নাউন না হয়ে, সাবজেক্ট যদি নাউন না হয়ে প্রনাউন হতো, তাহলে আমরা কি করতাম? ডু ইউ নট, হ্যাঁ, ডু ইউ নট, হ্যাঁ, ডাজ হি নট, ডাজ হি নট, ডাজ হি নট, নটটা প্রনাউনের পরে চলে যেত। আসলে কিন্তু ব্যাপারগুলো খুবই সহজ। এখন আপনারা শুধু যদি শিখতে চান, ধৈর্য ধরে 1 নম্বর ভিডিওকে আমি আজকে আবার মোটামুটি ভাবে পুনরালোচনা করে শুরু করলাম। এর মধ্যে আপনারা আজকের ভিডিওটাকে অনুসরণ করে টেন্সটা শেষ করবেন। টেন্সটা আপনি বুঝতে পারলে ভয়েস বুঝে যাবেন। ভয়েস বুঝলে আপনি ন্যারেশন যে আমাদের যে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত হয়েছে ওইটুকু আপনারা বুঝতে পারবেন। এরপর আমি নেক্সট ইয়ের মধ্যে ক্লাসের মধ্যে আমরা ইন্টারোগেটিভ ডিরেক্ট স্পিচকে ইন্টারোগেটিভ ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার ভিডিওটা বানাবো আশা করি, যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তো যাই হোক, আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। যদি আমার এই ভিডিও গুলো আপনাদের কোনো কাজে আসে তাহলে ভিডিও চ্যানেলটি দ্যাট ইজ ইংলিশ ফাউন্ডেশন স্টোন সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে রাখুন, পরবর্তী আপডেটগুলো নিয়মিত যাতে পান। আর যদি মনে করেন যে আপনি উপকৃত হচ্ছেন তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিও চ্যানেলটি বা ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার জন্য অশেষ শুভকামনা।